আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে আরও কিছু নতুন আপডেটিং, আর এই ঘটনায় মামলা সাজানোর পেছন থেকে কিভাবে এই মামলাকে সাজিয়েছিল টেকনাফ থানার ওসি প্রদীপ এবং তাদের সহযোগীরা, সেই সম্পর্কে নতুন আপডেটিং চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এই আপডেটিংগুলো আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে অলরেডি এই মামলার পুলিশের যে দায়ের করা মামলা ছিল মেজর সিনহা, তারপর শিফাত সিপ্রা তাদের বিষয়ে, যে সেখানে মাদক সহ আরও নানান বিষয়গুলোকে তারা সংশ্লিষ্ট করেছে, পুলিশের কাজে বাধা দেওয়া বা যেই ধারাগুলো তারা তাদের ক্ষেত্রে ব্যবহার করেছে, সেই ধারাগুলোকে শক্ত করার জন্য, পাকাপোক্ত করার জন্য তারা তিনজন আই উইটনেস বা তিনজন সাক্ষীকে সেই এজাহারে দেখিয়েছিল। তো আজকে মঙ্গলবার কক্সবাজারের যিনি পুলিশের র্যাবের উপ অধিনায়ক আছেন, র্যাব 15-এর, তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে সেই তিনজন সাক্ষীকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেইখান থেকে। তো মেবি এই রিমান্ড কার্যকর হবে। তো যারা তিনজন গ্রেপ্তার হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে বাহারছড়া ও মরিচ বুনিয়ার। এখানেই তিনজনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে নিজামুদ্দিন, আরেকজনের নাম নুরুল আমিন, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ কাইয়াস। এই তিন ব্যক্তি, তবে এই তিন ব্যক্তি আবার গণমাধ্যমের কাছে তাদের সত্য জায়গাটা অবস্থান প্রকাশ করে দিয়েছেন। আর পুলিশ যে এখানে তাদেরকে মিথ্যাভাবে এই সাক্ষী বানাইছেন সেটাও তারা কনফার্ম করছেন। তাদের ভাষ্য অনুযায়ী মেজর সিনহা হত্যাকাণ্ডের পরের দিন সকালবেলা তাদেরকে টেকনাফ পুলিশ ডেকে এনে সাদা কাগজে তাদের তিনজনকে সাইন নেয়। তারা জানতো না যে তারা মামলার মেইন উইটনেস হয়ে যাচ্ছে। তো পরবর্তী সময় তারা জানতে পারে যে তারা মামলার সাক্ষী হয়ে গেছে। তো এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন এটা আদালতের মাধ্যমে প্রমাণের বিষয়, বাট র্যাব তাদেরকে অ্যারেস্ট করেছে আর রিমান্ডের জন্য আবেদন করেছে। তো এই পর্যন্ত আমরা যতগুলো এভিডেন্স পাচ্ছি সবগুলাই কিন্তু এই ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত, তাদের যে গ্যাং আছে, তাদের গ্যাংয়ের বিরুদ্ধে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে টোটালি পরিকল্পিত। আমরা আরও কিছু তথ্য এটা সম্পর্কে দিব। তো আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দেই। আপনাদের সকলের খেয়াল থাকার কথা যে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করার পর কোন কোন ধারায় মামলা করলে মামলাটা খুব স্ট্রং হবে সেটা সম্পর্কে একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, সবাই প্রথমে যেটা ধারণা করেছিলাম যে তিনি কোনো অ্যাডভোকেটের পরামর্শ নিয়েছেন, বাট পরবর্তী সময় বিষয়টা প্রমাণিত হয়েছে যে যেই ব্যক্তির সাথে তিনি ফোনে কথা বলেছিলেন তিনি আসলে কোনো অ্যাডভোকেট না, তিনি একজন সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি গত 6 বছর আগে পুলিশ সুপার থেকে অব্যাহতি নিয়েছেন। এখন তিনি তার গ্রামের বাড়িতে আছেন। তার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর মনে হয় এলাকার নাম, সেই ইউনিয়নের বাসিন্দা তিনি। তার ছোট ভাই আবার বিএনপি সরকার আমলে পুলিশের আইজিপি পদে ছিল। পরবর্তী সময়ে 21 আগস্টের গ্রেনেড হামলা এই মামলায় মনে হয় তিনি দীর্ঘদিন জেল খেটেছিলেন, এখন তিনি আবার বাড়িতে আছেন। তো এই সাবেক পুলিশ সুপার তিনি চট্টগ্রাম জোনের যে অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতি মনে হয় একটা, তাদের কোনো কিছু একটা আছে এরকম অর্গানাইজেশন, সেই অর্গানাইজের আবার তিনি সভাপতি। আজকে তিনি গণমাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, সেনাবাহিনীর কাছেও ক্ষমা চেয়েছেন, জনতার কাছেও ক্ষমা চেয়েছেন। চট্টগ্রাম জোনের যেই প্যাড আছে অফিসিয়াল প্যাড, সেই অফিসিয়াল প্যাডে তিনি এক লিখিত বিবৃতিতে গণমাধ্যমকে পাঠিয়েছেন। তার বক্তব্য হচ্ছে কিছুটা এরকম যে এই ঘটনাটায় তিনি যে পরামর্শ দিয়েছেন ওসি প্রদীপকে, সেটা তার কুপরামর্শই তিনি বলেছেন যে সেটা তার উচিত হয়নি। তবে তিনি এই ক্ষেত্রে একটু দাবি করেছেন যে তিনি আসলে বিষয়টা সম্পর্কে পুরা জানতেন না, ওসি প্রদীপ এখানে কিছু তথ্য লুকিয়েছে। বাট আমরা ফোন কলের যে রেকর্ডিংটা শুনেছিলাম, আমি তখনই বলেছিলাম যে তিনি একটা মৃত্যুতে একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মারা গিয়েছে, তার মধ্যে কোনো আবেগ ছিল না। তিনি মনে হলো যে একটা নৃশংস হাসি হাসছিলেন। মানে পুলিশের সম্পর্কে যে মানুষের ইমেজটা, এটা তাদের কারণে নষ্ট হয়েছে, এটা তো উপেক্ষা করার কোনো সুযোগই নাই। তো তারপরে যাই হোক, তিনি মাফ চেয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন যে ওসি প্রদীপ এখানে তার কাছে অনেক তথ্য গোপন করেছিল, যার কারণে তিনি যেহেতু সাবেক একজন পুলিশ কর্মকর্তা, বড় কর্মকর্তা, তো বিভিন্ন সময় এরকম যারা এখন রানিং টিম আছে আইনশৃঙ্খলা বাহিনীর, তারা বিভিন্ন সময় কোনো ঝামেলা হলে, কোনো মামলা নিয়ে না বুঝলে তাদেরকে নক করে, তো তারা আসলে পরামর্শ দেন। তো তিনিও তদ্রূপ আসলে পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি যাই বলেন তার কল রেকর্ডটা কিন্তু আমরা শুনেছি। এখন এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পরে তার পরিবার,
তার বন্ধু-বান্ধব, তার আত্মীয়স্বজন সবাই তার উপরে প্রেশার ক্রিয়েট করেছে। ইভেন সামাজিকভাবে তিনি অনেকটাই আসলে মর্যাদাক্ষুণ্ণ হয়েছেন। মানুষ তার উপরে ছি করছে। আর এই বিষয়গুলোর কারণে তিনি আপনার বিষয়টা গণমাধ্যমে এই যে ক্ষমা স্বীকারোক্তি চেয়েছেন। সেকেন্ড, সেনাবাহিনীর প্রতি তার যে অবজ্ঞামূলক বক্তব্য ছিল সেটার জন্য তিনি সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন এটা আসলে ইচ্ছাকৃত ছিল না, এটা স্লিপ অফ টাং ছিল, মানে বাই মিস্টেক। ওই যে আমি অনেক সময় বলি নামাজ টামাজ বা ধরেন সম্পদ টম্পদ এরকম, এটা বাই মিস্টেক তার দাবি, বাট ফোন কলটা আসলে ওরকম বোঝা যায়নি। তো তারপরে যাই হোক, দিন শেষে তিনি ক্ষমা চেয়েছেন। এখন ক্ষমা করবে কিনা জনতা, এটা আপনাদের বিষয়। ওই ফোন কলটার মধ্যে বোঝাই গেছে যে ওসি প্রদীপের সাথে তার খুব সখ্যতা আছে, আর কোনভাবে কোন মানুষটাকে কিভাবে মামলা দিয়ে ঠিকমতো ফাঁসাইয়া টাইট করা যায় এগুলো তারাই আসলে পরামর্শ দেয়। এখন মেজর সিনহার বিষয়টা খুব বেশি সেন্সেশনাল ইস্যু, এই কারণে বিষয়টা এতটুকু আলোচনায় আসছে। এই আল্লাহ বক্স চৌধুরী, তার নামটা হচ্ছে দেখেন আল্লাহ বক্স চৌধুরী, খুব সুন্দর নাম। আমি জানি না নামের প্রথম অংশে আল্লাহ ব্যবহার করার সুযোগ আছে কিনা, যারা হুজুররা আছেন তারা ফতোয়া টতোয়া দিবেন। তো এত সুন্দর একজন নাম যার, তিনি যখন এই ধরনের কুপরামর্শ দেন তখন আসলে বিষয়গুলো খুবই লজ্জাজনক হয়। আর বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের প্রতি মানুষের নেগেটিভ একটা ইমেজ সাবেক হয়েও আপনারা ক্রিয়েট করেন। থার্ড হচ্ছে আমাদের আলোচনার বিষয়ে আরেকটু আপনাদেরকে ইনক্লুড করতে চাই। দর্শক, আপনারা জানেন যে শিপ্রা, সিফাত এবং তাসনিম নূর, তাদেরকে অলরেডি তাসনিম নূরকে তো গ্রেপ্তার করা হয় নাই, শিপ্রা এবং সিফাতকে আপনার জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পরে তারা আপনার গণমাধ্যমের সামনে গতকালকে একটা বিবৃতি দিয়েছিলেন। যমুনা টিভি সহ আরও বেশ কয়েকটা টেলিভিশন তাদের এই স্ট্যাটাসটাকে বা তাদের এই কী বলা হয় বক্তব্যটাকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। এর মাঝখানে শিপ্রা এবং সিফাত এখনও গণমাধ্যমের সামনে ঘটনা নিয়ে সম্পূর্ণ মুখ খোলেনি। তারা আমাদের উদ্দেশ্যে বলেছে যে আমরা যেহেতু এতদিন অপেক্ষা করেছি তাদেরকে 2-3 দিন সময় দিতে। বিষয়টাতে তারা খুব শক, আর এই পর্যন্ত যা হয়েছে তারা মেন্টালি অনেকটা ডিস্টারবেন্স আছে। তো তারা একটু সময় নিয়ে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করবে যে আসলে ওই দিন ওইখানে কি হয়েছিল আর পুরো ঘটনাটা আসলে কি হয়েছিল, কারণ তারাই হচ্ছে মেইন আই উইটনেস। এখন তাদের বক্তব্যের উপরেই এই মামলাটার আদিপান্ত নির্ভর করছে, বিশেষ করে সিফাতের বক্তব্যের উপরে। তবে তাসনিম নূর নামক যেই ছেলেকে আপনার প্রথমে ধরে নেওয়ার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল গার্জিয়ানের জিম্মায়, তো তাসনিম নূরের দেওয়া বক্তব্য অনুযায়ী মেজর সিনহার সাথে তারা 1 মাসের মতো ছিলেন। তিনি কখনোই মাদক বা এই ধরনের কোনো কিছুর সাথে তার কখনো ইন্টেনশন তারা দেখেনি, বা তারা নিজেরও এগুলোর সাথে জড়িত না। আর শিপ্রার ব্যাপারে যেটা বলা হয়েছে যে শিপ্রার রুম থেকে 5 বোতল লিকুইড মানে আপনার জব্দ করা হয়েছে, তো সেইটাও আসলে তিনি মিথ্যা দাবি করছেন। ইভেন তিনি একটা নতুন তথ্য দিয়েছেন যে ওইখানে একটা ল্যাপটপ না, 2টা ল্যাপটপ, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ এগুলো আসলে গায়েব হয়ে গেছে। আর এই বিষয়টা পুলিশের করা এজাহার মামলায়, যেখানে তারা জব্দর তালিকাতে মদ, গাঁজা, ইয়াবা, পিস্তল টিস্তল দেখাইছে, কিন্তু সেইখানে এই ল্যাপটপের বিষয়টা আসলে উড্র রাখা হয়েছে। বাট তিনি দাবি করেছেন যে তাদের ল্যাপটপ ছিল, যদি এটা সুষ্ঠু তদন্ত হয় তাহলে বের হয়ে আসবে যে তাদের ল্যাপটপটা আসলে কে বা কাহারা নিয়ে নিছে, আর সেইখানে এই ল্যাপটপগুলো কোথায় আছে, এটা হচ্ছে তাদের দাবি। এটা তাসনিম নূরের। যাবার আগে সিফাত এবং সিপ্রার উদ্দেশ্যে আমার ব্যক্তিগত আইডিয়া যদি ভুল না হয় আর কি, যে সিফাত যদি এই ঘটনায় মুখ না খোলে শতভাগ, তাহলে আমাদের এই পর্যন্ত যতটুকু আন্দোলন, আমাদের এই পর্যন্ত যতটুকু সবার সমন্বিত চেষ্টা এই মামলাটাকে নিয়ে, তাহলে ঘটনাটা উল্টা হয়ে যাবে। তবে আমরা আশা করি সিফাত নিশ্চয়ই ভয় পাবে না। এখন কিছুটা ভয় পাওয়ারও বিষয় আছে, কারণ এটা এতটাই একটা সেন্সেশনাল ইস্যু হয়েছে যে সিফাতের পরিবারও ভাবতে পারে যেটা একটা থ্রেড হয়ে যাবে সত্য কথা বললে বা মিথ্যা কথা বললে, আল্লাহ ভালো জানে। আমি জানি তারা মানসিকভাবে অনেকটাই এম্বারেসড আছে, কারণ এটা একটা খুবই বড় একটা ঘটনা। আমার আপনার কাছে দূর থেকে যতটুকু, তাদের কাছে ততটুকু না। বাট আমরা সিফাত এবং শিপ্রার উদ্দেশ্যে বলবো, যেইটা সত্য, আপনারা সেখানে গত 1 মাস যা করেছেন, আপনাদের ল্যাপটপ, আপনার কী বলা হয় যে হার্ড ড্রাইভ, এগুলা কেন উধাও হলো, ওইখানে কি এমন ছিল, গত 1 মাস আপনারা কি করেছিলেন। তারপর হচ্ছে যে একজন সাংবাদিক ইলিয়াস কোবরা সহ জড়িত করে যেই গল্প লিখেছে, যে স্ট্যাটাসটা দিয়েছে, সেইখানে যেইভাবে ভয়ানক একটা চিত্র উঠে এসেছে, আসলেই কি সত্য নাকি ওই সাংবাদিক ও ভুয়া সাংবাদিকতার জন্য এগুলা করছে, কারণ বলা যায় না। এখন এই সকল কিছু নির্ভর করে একমাত্র এই সিফাতের বক্তব্যের উপরে, কারণ শিপ্রা তো সেদিন ছিল না। কারণ যদি সাংবাদিক সত্য হয়ে থাকে তাহলে মেজর সিনহার সাথে সিফাতও আপনার সেই রিসোর্টে ছিল ইলিয়াস কোবরার। ইভেন এইখানে নতুন একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে সিফাতের পায়ে কোনো গুলি লাগেনি।
একজন আই উইটনেস কিন্তু বলছিল যে গুলি লাগছে। তো এখানে হচ্ছে কি মানুষ নানান ধরনের কথা বলে, জাতি অপেক্ষায় আছে সিফাত আপনার বক্তব্যের জন্য, শিপ্রার বক্তব্যের জন্য। আপনারা ভয় না পেয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টাতে সরাসরি মনিটরিং করছেন, আশা করি আপনারা নির্ভয়ে সত্য কথাটা, যেটা সত্য সেটাই আপনারা জনতার সামনে বলবেন। আর যদি আপনারা কোনো মিথ্যার আশ্রয় নেন তাহলে সমগ্র জাতির এই যে অক্লান্ত পরিশ্রম সেটা বৃথা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।